আসসালামু আলাইকুম সবাইকে। বায়োলজি আইডিয়াল স্কুল সাজেশন তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছো। আইডিয়াল স্কুল সাজেশন বলতে আসলে অ্যানুয়াল এক্সাম যারা দিচ্ছ, বার্ষিক পরীক্ষার বায়োলজি তোমার কোন টপিকগুলো পরে পরীক্ষা দিতে যাওয়া উচিত, বা যেহেতু খুব কম গ্যাপ নাই বললেই চলে, বা গ্যাপ তো নাই তোমাদের রুটিনে। সো এখন তোমরা কী টপিকগুলো পড়বা, কোন টপিকগুলো একটু বেশি প্রায়োরিটি দিবা, সেটার জন্য মূলত আজকের এই ভিডিওটা। সো শেষ পর্যন্ত দেখবা, আশা করি তোমাদের অনেক উপকার হবে। এখানের মধ্যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি বলতেছি পাস নিয়ে আসলে টেনশন না, তুমি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো ইনশাল্লাহ A+ পাবা। যেভাবে বলবো তোমার সেভাবে যাইতে হবে, ওকে? একেবারে ডোজ কমপ্লিট করতে হবে। যদি তুমি ডোজটা কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ A+ পাবো। সো আমাদের পাস নিয়ে টেনশন করতে হবে না। শুরু করা যাক। এখন আসা হচ্ছে আমরা প্রথমে আমরা চ্যাপ্টার 2 জীবকোষ এবং টিস্যু। চ্যাপ্টার 2 তোমাদের অনেকের আতঙ্কের নাম না এটা। চ্যাপ্টার 2 বললে অনেকে ভয় পেয়ে যায়। চ্যাপ্টার 2 অনেক বিদঘুট একটা চ্যাপ্টার, অনেক কমপ্লেক্স একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারটা যারা আসলে বেসিক ক্লিয়ার করে পড়ো না তাদের কমপ্লেক্স লাগতে পারে, বা তোমাদের মাথায় আগে থেকে একটা সেট হয়ে গেছে এই চ্যাপ্টার আমি স্কিপ করব, আসবে স্কিপ করব। আসলে এই চ্যাপ্টারটাকে তুমি বায়োলজির মাদার চ্যাপ্টার বলতে পারো 9-10-এর জন্য, কারণ এই চ্যাপ্টার থেকে সবগুলো চ্যাপ্টারে যাওয়া যায়, কারণ এখানে সবগুলো সিস্টেম নিয়ে ডিসকাস করছে। সো এক একটা সিস্টেমের সাথে এক একটা চ্যাপ্টার রিলেটেড এখানে। সো এখান থেকে যে কোনো চ্যাপ্টারে যাওয়া যায়। সো এটা যারা 9 স্কিপ করছো কিছু বলার নাই আসলে। এখন টপিক বেশি মুখস্থ হয় না, এটার জন্য অনেকে স্কিপ করছো। সো স্কিপ করতে পারো যেহেতু তোমার বাকি চ্যাপ্টারগুলো যদি ভালো মতো থাকে অ্যানুয়ালে। সো আর স্কিপ না করে আমি বলবো হচ্ছে এখানে আমি কিছু টপিক দিয়ে দিছি, যারা আগে পড়ছো এই টপিকগুলো দেখতে পারো। ওকে, শুরু করা যায়। প্রথমে আসা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আমি এখানে কিছু টপিক দিছি। স্কুলের পরীক্ষা আসলে বোর্ড পরীক্ষার যে ধাঁচের কোয়েশ্চেন হয় তার চেয়ে একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন হয়, মানে একটু লবণ মরিচের পরিমাণটা একটু বেশি থাকে। সো এটার জন্য তোমরা কী করবা, কারণ আমি যে টপিকগুলো দিচ্ছি সেই টপিকগুলো একটু ভালো মতো দেখবা। ভালো মতো দেখলে ইনশাল্লাহ এখান থেকে স্কুলের পরীক্ষায় কমন পাবা। আর স্কুলে সহজ কোয়েশ্চেন হলে কেমন হতে পারে, কঠিন হলে কেমন হতে পারে, সেটা নিয়ে আমরা বলি। প্রথমে আসা হচ্ছে আমি এখানে সরল টিস্যুর তুলনা। সরল টিস্যু তোমরা পড়ছো না। সরল টিস্যু প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে। সরল টিস্যুর তুলনা বললে তিনটা আলাদা আলাদা করে একটা বক্সেও তুলনা দিতে পারো, বা প্যারা করে লিখতে পারো। ফিগার মাস্ট, এখানে ফিগারটা দেখবা, কার মধ্যে নিউক্লিয়াস থাকে, কার মধ্যে থাকে না, কোন অবস্থায় আছে, বুঝছো? তাহলে এই কোয়েশ্চেনের মধ্যে সরল টিস্যুর তুলনা এটা ইম্পর্টেন্ট আছে, 3 স্টার দিতে পারো, যেহেতু অ্যানুয়ালে তোমার এই কোয়েশ্চেন আসতে পারে। যারা হাফ ইয়ারলিতে পড়ছো তাদের জন্য তো ইজি, বা যারা দুইবারই পড়ছো তারা তো ইজিলি অ্যান্সার করতে পারবে। ফ্লেম টিস্যু, ফিগার সহ এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট। ফিগার সহ এই দুইটা কোয়েশ্চেন হচ্ছে মোটামুটি তোমার যদি কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডের চেয়ে একটু হায়ার লেভেলের কোয়েশ্চেন হয় তাহলে এখান থেকে এই দুইটা ইম্পর্টেন্ট আছে, যে কোনো একটা গতে আসতে পারে। জাইলেম টিস্যু, সরল টিস্যু, আর একটা হচ্ছে তোমার ফ্লোয়েম টিস্যু। কোয়েশ্চেন যদি ইজি হয়, তোমরা এই চ্যাপ্টারে সবাই পড়ছো, মোটামুটি সবাই পারো, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। মাইটোকন্ড্রিয়ার এই কোয়েশ্চেনটা, মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্র, লেভেল ডায়াগ্রাম অ্যান্ড এক্সপ্লেনেশন অফ মাইটোকন্ড্রিয়া ইম্পর্টেন্ট। আর মাইটোকন্ড্রিয়াকে কেন সেলের পাওয়ার হাউস বলা হয়, অনুধাবনের কোয়েশ্চেন, 2 নম্বরের কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয় বলো তো? কেন পাওয়ার হাউস বলা হয়? কারণ সবচেয়ে বেশি এটিপি তৈরি হয় কিসের মধ্যে? ক্রেবস চক্রের মধ্যে। ক্রেবস চক্র এখানেই ঘটে। বা যে এরোবিক চ্যাপ্টার 4 যদি পড়ে থাকো, রেসপিরেশনের যে টাইপস আছে, সেই রেসপিরেশনের 4টা স্টেপের মধ্যে, মানে এরোবিক রেসপিরেশনের 4টি স্টেপের মধ্যে 3টাই মাইটোকন্ড্রিয়াতে হয়। সেজন্য এখানে সবচেয়ে বেশি এটিপি প্রডিউস হয়, সেজন্য এটাকে বলা হচ্ছে পাওয়ার হাউস। ওকে, আমরা সেদিকে না যাই। তাহলে এখান থেকে মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্র এবং ব্যাখ্যা লাগবে, এবং কেন এটাকে পাওয়ার হাউস বলা হয় এটাও 2 নম্বর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ক্লোরোপ্লাস্টের চিহ্নিত চিত্র, লেভেল ডায়াগ্রাম অ্যান্ড এক্সপ্লেনেশন অফ ক্লোরোপ্লাস্ট। হোয়াট ইজ ক্লোরোপ্লাস্ট? ক্লোরোপ্লাস্ট আসলে কি? প্লাস্টিড পড়ছো না? সাইটোপ্লাজমিক অর্গানালি, প্ল্যান্ট সেলে থাকে, অ্যানিমাল সেলে থাকে না। প্লাস্টিডের 3টা টাইপস পড়ছো, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোক্রোম এবং লিউকোপ্লাস্টের কম্প্যারিজন আসতে পারে, মানে ডিফারেন্স আসতে পারে এখানে, অথবা শুধুমাত্র ক্লোরোপ্লাস্ট আসতে পারে। সিকিউর জন্য ক্লোরোপ্লাস্ট ইম্পর্টেন্ট, এবং হচ্ছে 3টার কম্প্যারিজন আসতে পারে। এটা যদি কোয়েশ্চেন ইজি হয় আমি বলবো এগুলো আসতে পারে। নিউক্লিয়াসের ফিগারও আসে অনেক সময় পরীক্ষায়, নিউক্লিয়াসের ফিগারটাও দেখবা। নিউক্লিয়াসের ফিগার, লেভেল ডায়াগ্রাম অফ নিউক্লিয়াস। আর আইডিয়ালে দেখা যায় হচ্ছে একটা কোয়েশ্চেন ক্লাস 10ও আসছে, ক্লাস 10-এর হাফ ইয়ারলিতেও আসছিল, ক্লাস 10-এর সিটি পরীক্ষাতে আসছিল ইভেন। সো 9-এর জন্য ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে লেভেল ডায়াগ্রাম অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল সেল। প্ল্যান্ট এবং অ্যানিমাল সেলের বইয়ের প্রথম দিকে চ্যাপ্টার 2-এর ফিগার দেওয়া আছে 2টা। সো যারা ভালো মতো ফিগার আঁকতে পারো তারা একটু ফিগারগুলো একটু দেখে নিও। প্ল্যান্ট সেলে কী কী থাকে, অ্যানিমাল সেলে কী কী থাকে, ফিগার, লেভেল ডায়াগ্রামটা একটু দেখে নিবা, এটাও ইম্পর্টেন্ট আছে। আর দুইটা ডিফারেন্স যদি বলি, প্ল্যান্ট সেলে অ্যানিমাল সেলে কয়েকটা ডিফারেন্স বলো তো? চ্যাপ্টার 1ও আশা করি পড়ছো।
প্ল্যান্ট সেলের এবং অ্যানিমাল সেলের ডিফারেন্স পারো? একটাতে কি থাকে, সেল ওয়াল থাকে, একটাতে সেল ওয়াল থাকে না, একটাতে প্লাস্টিড থাকে, একটাতে প্লাস্টিড থাকে না, একটাতে সেন্ট্রিওল থাকে, একটাতে সেন্ট্রিওল থাকে না, একটাতে সেল ভিকিউল লার্জ থাকে, আর একটাতে সেল ভিকিউল সাধারণত থাকে না, থাকলে অনেক স্মল থাকে, মানে সেল ভিকিউল বা কোষ গহ্বর। এরপর একটাতে স্টার্স কম্পোজ হয়, আর একটাতে স্টার্স আর একটাতে গ্লাইকোজেন কম্পোজ হয়। তাহলে এগুলো একটু দেখবা। আর মোটামুটি এখানে ফিগারগুলো দেখবা। ব্লাড সেলের কম্প্যারিজন অফ ব্লাড সেল বা রক্তকণিকা সময়ের তুলনা। রক্তকণিকা সময়ের তুলনা তোমাদের হাফ ইয়ারলিতে চ্যাপ্টার 6 ছিল, সেই চ্যাপ্টার 6-এর মধ্যে তোমরা পড়ছো লোহিত রক্তকণিকার সাথে রক্তকণিকা অনুচক্রিকা, আরবিসি, ডাব্লিউবিসি, প্ল্যাটিলেট। সো রক্তকণিকা সময়ের তুলনা যেহেতু হাফ ইয়ারলিতেও পড়ছো তোমরা, আর এখানে এই চ্যাপ্টারও একটু একটু করে দেওয়া আছে, তিনটার তুলনা পার্থক্য আকারে পড়ে নিবা, এটাও এখান থেকে আসতে পারে। এখানে আরও অনেকগুলো কোয়েশ্চেন আছে, আরও অনেকগুলো টপিক আছে, আমার কাছে এগুলোকে একটু ইম্পর্টেন্ট মনে হয়। এর বাইরেও আসতে পারে, কিন্তু আমি বলবো পরীক্ষা যেহেতু টাইম কম, তোমার পরীক্ষা যেহেতু গ্যাপ নাই, সো এই টপিকগুলো যারা এই টপিক চ্যাপ্টার অ্যান্সার করতে চাও এই টপিকগুলো দেখতে পারো। এখানের সাথে চ্যাপ্টার 10-এর সাথে রিলেট করতে পারবে নিউরন দিয়ে। সো নিউরন তো আমরা চ্যাপ্টার 10 আলাদা করে বলবোই, এটা থেকে তোমার কানেক্ট করতে পারবে চ্যাপ্টার 9-এ মাসেল দিয়ে, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি, ভলান্টারি ইনভলান্টারি কার্ডিয়াক মাসেল। এটা তাহলে চ্যাপ্টার 9, 10 সবগুলোর সাথে এটাকে রিলেট করতে পারবে। আশা করি চ্যাপ্টার 2 থেকে এই টপিকগুলো তুমি দেখলে ইনশাল্লাহ কমন পাবা। ওকে, আমরা চ্যাপ্টার 2 থেকে এগুলাই পাই, মূলত এগুলো দেখবা। এখন আসে এরপরের চ্যাপ্টারে যাই। এরপরে আসে হচ্ছে চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 স্টার ইম্পর্টেন্ট। আসলে 5 স্টার ইম্পর্টেন্ট বলার কারণ কি? কারণ এখানে চ্যাপ্টারটা অ্যানুয়ালের জন্য তো অবশ্যই স্কিপ করা যাবেই না। এটা থেকে তোমার 10+ মার্কসের কোয়েশ্চেন হবে। 10+ বলার কারণ হচ্ছে এখান থেকে একটা সিকিউ পাবা, তো 2 নম্বরের কোয়েশ্চেন তো আসবে, শর্ট কোয়েশ্চেনে তো পাবাই, প্লাস এখান থেকে একটা সিকিউর বেশিও আসতে পারে, ইভেন আশা করতেছি একটা সিকিউর বেশিও দিতে পারে। ওকে, চ্যাপ্টার 5 থেকে কী পড়বো? কোনোভাবেই স্কিপ করবা না এই চ্যাপ্টারটা। যারা ম্যাথ তো এখানে তেমন ম্যাথ না, এগুলো তো অনেক জটিল ম্যাথ না, এত বেশি 2টা ফর্মুলা আছে, 2-3টা ফর্মুলা এগুলো দেখলেই হয়। সো এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। ওকে, শুরু করা যাক। ফুড নিউট্রিশন অ্যান্ড ডাইজেশন। প্রথমে আমরা এখান থেকে ম্যাথের মধ্যে পুরুষ এবং মহিলার বিএমআর নির্ণয়, বিএমআর ডিটারমিনেশন অফ বিএমআর অফ ম্যান অ্যান্ড ওমেন, দুইটা আলাদা আলাদা ফর্মুলা আছে। ফর্মুলাগুলো আগে দেখবা, ফর্মুলাগুলো দেখার পর বিএমআই রিলেট করার জন্য যে ইয়েগুলো ভ্যালুগুলো দেওয়া থাকে, সেন্টিমিটারে কোনটা, আমরা এগুলো ক্লাসের মধ্যে ভালো মতোই দেখাইছি, বা যারা পড়ছো এরা তো জানোই। ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট, ফর্মুলাগুলো দেখে ম্যাথ প্র্যাকটিস করবা টেস্ট পেপার বা গাইড থেকে, বা আমার কাছে যারা পড়ছো একটা শিট দিয়ে দিয়েছি, ওই শিট থেকেই দেখবা। মূলত বোর্ড কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করলে হবে। এরপর এখান থেকে বিএমআর রিলেটেড বা ক্যালোরি রিলেটেড আরেকটা ম্যাথ, খাদ্যের ক্যালোরি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। বলো তো কোন খাবারের মধ্যে বেশি ক্যালোরি থাকে? ফ্যাটের মধ্যে বেশি ক্যালোরি থাকে। 1 গ্রাম ফ্যাট থেকে কত ফুড ক্যালোরি পাওয়া যায়? 1 গ্রাম প্রোটিন থেকে কত ফুড ক্যালোরি পাওয়া যায়? 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে কত ফুড ক্যালোরি পাওয়া যায়? তোমাকে বিভিন্ন খাবার দেওয়া থাকবে, এত গ্রাম খাবার, তার ক্যালোরি বের করতে বলবে। সো এইটার জন্য এগুলোও দেখতে হবে। মানে প্রথম 2টা টপিক তাহলে ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, বিএমআর এবং খাদ্য ক্যালোরি। এইগুলো থেকে একটা সিকিউ হতে পারে। অথবা গতে বা সিতে তোমার হচ্ছে বিএমআই থাকবে, বিএমআই দিয়ে বলবে হচ্ছে তার বিএমআই কত এবং এটা কোন লেভেলে যাচ্ছে বিএমআইয়ের, তোমার নিজের বিএমআই কত, এটা একটু নিজেরা বের করবা। তোমার উচ্চতা কত ফুট কত ইঞ্চি, ওজন কত, সেটা দিয়ে নিজের বিএমআই অবশ্যই বের করে নিবা। বের করে তোমার জন্য পরামর্শ কে থাকবে, মানে এখানে একটা আইডিয়াল বিএমআইয়ের একটা চার্ট দেওয়া আছে না, এত বিএমআই থাকলে ব্যায়াম করতে হবে, খাদ্য ডায়েটে যাইতে হবে, তারপর হচ্ছে বেশি হলে কি হবে, আইডিয়াল বিএমআইয়ের রেঞ্জ কোনটা, সো এটা একটু দেখবা। 3 নাম্বার, মানে এই টপিকটা 5 স্টার। এখানে 5 স্টার। এটা আবার বলতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তোমার বিএমআই নির্ণয় এবং পরামর্শ। বিএমআই নির্ণয় পরামর্শ হচ্ছে কোন রেঞ্জে গেলে আমরা কি পরামর্শ দিব, অ্যাডভাইস কী থাকবে, সো এটা একটু দেখতে হবে অবশ্যই। আর বোর্ড সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে তার ওয়েট দেওয়া আছে, একটা বিএমআই আসছে, ওয়েট অনুযায়ী তোমাকে বলবে তার আইডিয়াল বিএমআইতে যেতে তার কত ওয়েট লস করতে হবে, তার ওজন কত কমাতে হবে। এটা টাইপটা অনেক ইম্পর্টেন্ট। তার আইডিয়াল বিএমআইতে যেতে ওজন কত কমাইতে হবে, এই টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এখান থেকে এটাও দেখবা। বোর্ড কোয়েশ্চেনগুলো দেখলে 5-10টা দেখলেই হয়ে যায়, বা যারা আমার শিটটা পাইছো শিটের মধ্যে থেকে দেখতে পারো। ওকে, গেল হচ্ছে বিএমআই রিলেটেড, মানে এটা 5 স্টার আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। এরপরে আমার কাছে খুবই মজা লাগে এই জিনিসটা, খাদ্যের পরিপাক বা ফুড ডাইজেশন। ফুড ডাইজেশন থেকে 2ভাবে কোয়েশ্চেন হতে পারে। 2ভাবে কোয়েশ্চেনের মধ্যে তোমাকে একভাবে হচ্ছে এভাবে ফিগার দেওয়া থাকবে তোমার কোয়েশ্চেনে, কি ফিগার রাখলাম, ফিগার দেওয়া থাকবে। ফিগার দিয়ে তোমাকে এখানের মধ্যে মনে করো
এটাকে বললো এ, এই জায়গাটাকে মার্ক করে দিল বি। আবার অনেক সময় তোমাকে এরকম করে কিছু, এটা একটা বাটি, এখানে আছে মনে করো রাইস, এখানে আছে মনে করো মিট। ওকে, দুইভাবে স্টেমগুলো দেয়া থাকতে পারে। প্রথমে আসা হচ্ছে ফিগার দিয়ে যখন তোমাকে একটা জায়গা মার্ক করে দিবে, মনে করো স্টোমাক বা পাকস্থলী মার্ক করে দিছে, স্টোমাক বা পাকস্থলী মার্ক করে দিয়ে তোমাকে বলতে পারে এই জায়গার মধ্যে, এই লোকেশনের মধ্যে ফুডের ডাইজেশন ডিসক্রাইব করো। তখন তোমার ফুডের মধ্যে কার্বোহাইড্রেটের ডাইজেশন লিখতে হবে, প্রোটিনের ডাইজেশন লিখতে হবে, ফ্যাটের ডাইজেশন লিখতে হবে। যখন তোমার এরিয়া মার্ক করা থাকবে ওইটাতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট কোনটার কী কী হয় সেগুলো লিখে যাইতে হবে। বুঝছো? তাহলে এটা তোমার স্টোমাক আসতে পারে, এটা তোমার হচ্ছে ইন্টেস্টাইন, ডিউডেনাম আসতে পারে। তাহলে ডিউডেনাম এটা কার পার্ট? স্মল ইন্টেস্টাইনের পার্ট। তাহলে এখানে যে কোনো জায়গায় মার্ক করে দিয়ে তাহলে তখন তোমার 3টা ফুডেরই ডাইজেশন লিখতে হবে। এটা একটা টাইপ। আরেকটা টাইপের কোয়েশ্চেন দেয়, তোমার ফুড দেওয়া আছে সরাসরি, মনে করো কার্বোহাইড্রেট বা প্রোটিন, ফ্যাট এরকম কিছু একটা দিয়ে দিয়েছে, বলবে এই খাবারটার, মনে করো এটা দেওয়া আছে এক্স, এটা দেওয়া আছে ওয়াই, এক্সের ডাইজেশন ডিসক্রাইব করো। এক্সের ডাইজেশন ডিসক্রাইব করো বললে তখন কী হবে? এক্সের ডাইজেশন, ধরো রাইস, রাইস তো বুঝছোই তোমরা, এখানে এক্সের ডাইজেশন ডিসক্রাইব করো, তখন এক্সটা মাউথে কী হয়, এক্সটার এখানে স্টোমাকে কী হয়, এটার ইন্টেস্টাইনে কী হয়, সবই লিখতে হবে। তাহলে একটা ফুড দিয়ে কোয়েশ্চেন আসতে পারে, একটা ফিগার দিয়ে কোয়েশ্চেন হয়। ফিগার দিলে তোমার তিন ধরনের খাবার যা যা আছে সবগুলোর ডাইজেশন লিখতে হবে, আর যদি তোমার ফুড দিয়ে দেয় 3 জায়গার ডাইজেশন লিখে যেতে হবে। বুঝছো? এইভাবে 2 টাইপের কোয়েশ্চেন হতে পারে। অনেক সময় তোমাকে কোয়েশ্চেনেই বলে দিবে ফ্যাটের, স্টোমাকের মধ্যে কার্বোহাইড্রেট এবং ফ্যাটের ডাইজেশন লিখো। তোমাকে যদি মেনশন করে দিলে তো ভালোই, যদি মেনশন করে না দিই এইভাবে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করবা। এটা আমি একটা বক্স করে দিয়েছিলাম, নিশ্চয়ই যারা আমার ক্লাস করছো বা পাইছো, আমি একটা বক্স করে দিয়েছি, ওইটা ভালো মতো দেখে যাবা। ওইটা MCQ, CQ সব কিছুর জন্য ইম্পর্টেন্ট, রিয়েকশনগুলো দেখে যাবা। সো এটা তুমি ওই বক্স আকারেও লিখতে পারো, তবে একেবারে ডিসক্রাইব করে লিখতে পারো। কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। এটা তোমার কলেজে, স্কুলের পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট, এটা তোমার SSC পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ইভেন এটা তোমার ACC-তেও কাজে দিবে, ACC-তেও এটা লাগবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। যারা পড়ছো একটু বুঝে বুঝে পড়ছো, আশা করি তাদের এটাতে প্রবলেম হবে না। তো এখান থেকে দুইভাবে কোয়েশ্চেন হবে, একটা তোমার এরিয়া মার্ক করা থাকবে, আর একটা তোমার হচ্ছে একেবারে খাবার ফুড দিয়ে দিল। ডাইজেশন সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমি বলি, আমার কাছে এখানে যদি এরিয়া মার্ক করা থাকে সেটা স্টোমাক দিতে পারে, আর যদি ফুড দেওয়া থাকে সেটা হচ্ছে প্রোটিন দিতে পারে। তাহলে এখানে এরিয়ার মধ্যে মেইনলি বোর্ড পরীক্ষায় স্টোমাক এবং হচ্ছে ইন্টেস্টাইন বেশি বেশি আসছে, আর ফুডের মধ্যে প্রোটিন দেখতে পারো, প্রোটিন এবং হচ্ছে কার্বোহাইড্রেট দেখতে পারো। ওকে, এখন আসা হচ্ছে তাহলে এটা গেল। এরপরে এইগুলো মোটামুটি আসার সম্ভাবনা প্রায় 90% ধরে নিতে পারে স্কুলের পরীক্ষায়, 5 স্টার দুইটাই। মানে কোয়েশ্চেন যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে তোমার হয় ডাইজেশন আসবে, না হয় বিএমআর রিলেটেড ম্যাথ আসবে। এখন আসা হচ্ছে কোয়েশ্চেন যদি একটু অন্য ধাঁচে যায়, একটু কঠিন হয়, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে তিতের লঙ্গিচুরিনাল বা তুতের লঙ্গিচুরিনাল সেকশনটা দিতে পারে। একটা ফিগার দেওয়া আছে বইয়ের মধ্যে, অনেক সুন্দর না? যারা ভালো চিত্র আঁকতে পারো, এরকম করে দাঁতের একটা ছবি দেওয়া, কোনটা এনামেল কোনটা ডেন্টিন, এখানে কোনটা এনামেল বইয়েরটা আর একটু এনামেল কোনটা, ডেন্টিন কোনটা, পাল্প কোনটা, এভাবে মার্ক করে ফিগারটা দেখবা লঙ্গিচুরিনাল সেকশনের। তাহলে এখানে ফিগারটা ইম্পর্টেন্ট আছে, ফিগারটা একটু দেখবা। যারা ভালো ফিগার রাখতে পারো সো এইগুলো একটু প্র্যাকটিস করবা, পরীক্ষার আগে যেহেতু টাইম কম, বা যারা আগে দেখছো এটা আসতে পারে সিতে। ওকে, স্ট্রাকচার মানে দাঁতের স্ট্রাকচারটা দেখবে ফিগার সহ। এরপর আসা হচ্ছে আমরা যাই আরও কিছু সুন্দর কোয়েশ্চেন, স্কুলের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যদিও স্কুলের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষার জন্য এগুলো আসে সাধারণত 2 অথবা মানে 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। বোর্ড পরীক্ষায় এটা সিতেও দিতে পারে, সিডিতে দিতে পারে। একটা হচ্ছে তোমার লিভার, আর একটা হচ্ছে প্যানক্রিয়াস, যকৃৎ এবং হচ্ছে অগ্নাশয়। যকৃৎকে বলা হয় অর্গানিক ল্যাবরেটরি। যকৃতের মধ্যে অনেক রাসায়নিক বিক্রিয়া হয়, প্রায় 500-এর অধিক রাসায়নিক বিক্রিয়া হয়, এটাকে অর্গানিক ল্যাবরেটরি বলা হয়। প্যানক্রিয়াসের আরেকটা নাম কি? মিক্স গ্ল্যান্ড। প্যানক্রিয়াসকে মিক্স গ্ল্যান্ড বলা হয়। তাহলে এখান থেকে যকৃতের কোয়েশ্চেন, যকৃতের গঠন, যকৃতের মূলত এটাকে 2 নম্বরের কোয়েশ্চেন হিসাবে আমি নিব আপাতত। বা যারা একটু এক্সট্রা পড়ছো, যকৃতের স্ট্রাকচার, যকৃতের মধ্যে কয়টা লোব থাকে, রাইট লোব লেফট লোব, কয়টা লোব থাকে, কী কী থাকে, যকৃতের কাজ কি, একটু ভালো মতো দেখবা। সিকিউ তো আসতে পারে, বা 2-এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আছে। প্যানক্রিয়াস এটা তোমার চ্যাপ্টার 10-এর সাথে এটার সাথে রিলেট করতে পারে একটা ডিজিজ দিয়ে, ডায়াবেটিস দিয়ে। ডায়াবেটিসের ক্ষেত্রে এই প্যানক্রিয়াসের ফাংশন কী বা ভূমিকা কী, প্যানক্রিয়াস থেকে কী হয়, প্যানক্রিয়াসের মধ্যে কী কী সেল থাকে, এইখান থেকে গ্লুকাগন রিলিজ হয়, ইনসুলিন রিলিজ হয়, ইনসুলিনের কাজ কী, ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়ানো না কমানো। তাহলে এখানের মধ্যে অগ্নাশয় থেকে কোয়েশ্চেন আসতে পারে, এটা ডায়াবেটিসের সাথে একটা স্টেম দিয়ে দিল।
আর একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসার সম্ভাবনা প্রায় 90% ধরে নিতে পারো, সেটা হচ্ছে প্যানক্রিয়াসকে কেন মিক্সড গ্ল্যান্ড বলা হয়? প্যানক্রিয়াসকে কেন মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি বলা হয়? কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়? তাহলে প্যানক্রিয়াস বা অগ্নাশয় মনে রাখবা মিক্সড গ্ল্যান্ড। মিক্স মানে কি? ফ্রি মিক্সিং না, ফ্রি মিক্সিং না, এখানে মিক্স মানে হচ্ছে গ্ল্যান্ড কখন বলবো? যারা এনজাইম এবং হরমোন সিক্রেট করে, যারা কিছু না কিছু সিক্রেট করে, তাদেরকে আমরা বলতেছি গ্ল্যান্ড। কিছু না কিছু এর মধ্যে কিছু এর মধ্যে কি কিছু না, কিছু এর মধ্যে একটা হচ্ছে এনজাইম, একটা হচ্ছে হরমোন। এনজাইম, হরমোন, কেউ এনজাইম সিক্রেট করে, কেউ হরমোন সিক্রেট করে। যে হরমোন সিক্রেট করে তাকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। যে এনজাইম সিক্রেট করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় এক্সোক্রাইন গ্ল্যান্ড। তাহলে একটা হচ্ছে এক্সো, একটা হচ্ছে এন্ডো। আর যারা দুইটাই সিক্রেট করে, এনজাইম এবং হরমোন সিক্রেট করে, তাদেরকে বলা হয় মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। তাহলে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় তার কারণ তারা একই সাথে এনজাইম এবং হরমোন দুইটাই সিক্রেট করে, সেই জন্য তাদেরকে মিশ্র গ্রন্থি বলা হয়। 2 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, তাহলে এখান থেকে এগুলোর স্ট্রাকচারটা একটু দেখতে পারো। মূলত এটা আমি বলবো 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বা স্কুলের পরীক্ষায় সিতেও দিতে পারে। এরপরে সুন্দর একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আদর্শ খাদ্য পিরামিড, আইডিয়াল ফুড পিরামিড। আদর্শ খাদ্য পিরামিড সুন্দর কোয়েশ্চেন সি এর জন্য। আমি এখানে সবগুলোকেই সুন্দর বলতেছি, আসলে যদি এটা আসার সম্ভাবনা অনেক বেশি, আর এগুলো সিতেও দিতে পারে। যদি এগুলো না আসে, এগুলো আসবে ইনশাল্লাহ যা বলতেছি এগুলাই আসবে। ওকে, এখন আসা হচ্ছে আদর্শ খাদ্য পিরামিড, আইডিয়াল ফুড পিরামিডের মধ্যে। আইডিয়াল ফুড পিরামিড এটা তো ইজি কোয়েশ্চেন, একটা ত্রিভুজের মতো একটা অংশ দেওয়া, পিরামিড আঁকবা। পিরামিডের মধ্যে একটু ড্রয়িং করি। আমার ড্রয়িং মাশাআল্লাহ অনেক সুন্দর, যদিও আমিই বলি সুন্দর, এটা কেউ বলে না। আসুন, নিজের প্রশংসা তোমরা না করলে নিজেরই তো করতে হবে। এখানের মধ্যে একেবারে ফার্স্ট টায়ারের মধ্যে কী থাকবে? এখানে কী থাকবে, এখানে কী থাকবে, এখানে কী থাকবে? প্রথমে কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে ভেজিটেবল, মিনারেলস, এগুলা, প্রোটিন, ফ্যাট। ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার, ফোর্থ টায়ার। তাহলে এটার ক্ষেত্রে আদর্শ খাদ্য পিরামিড, ফুড পিরামিডটা একটু ভালো মতো পড়বা। ইজি কোয়েশ্চেন, একটু বুঝে পড়লে নিজেই বানায় লিখতে পারবা। কার্বোহাইড্রেট আমাদের বেশি বেশি খাইতে হবে। তুমি নিজেই চিন্তা করো, ক্লাসটা করার পর তুমি খাইতে বসবা না, খাবা বেশি কি? এতগুলো তো ভাত নিবা, ভাতই তো বেশি থাকবে, তাহলে কার্বোহাইড্রেট অনেক বেশি। ভাতটা মাছ বা মাংস দিয়ে খাবা, ভাতের তুলনায় মাছ মাংসটা একটু কম থাকবে, তার তুলনায় আরও কম থাকবে কি? ওই মাছ মাংসটা রান্না করার জন্য তেল ইউজ করছে না, তেল ঘি যাই ইউজ করুক, সেখানে তেল ঘি সামান্য পরিমাণে আছে। তাহলে তেল ঘি এইগুলা সামান্য পরিমাণে থাকে। তাহলে সবচেয়ে বেশি থাকে কোনটা? কার্বোহাইড্রেট, এরপরে প্রোটিন, এরপরে ফ্যাট। আর এখানে কার্বোহাইড্রেটের পরের স্থানটা হচ্ছে ভেজিটেবল, মিনারেলস, এগুলোকে রাখতে হবে। তাহলে আদর্শ খাদ্য পিরামিডটা একটু দেখবা। এরপরে আসা হচ্ছে রোগ, এনিমিয়া, আলসার, ডায়রিয়া রোগের মধ্যে। এখানে এই চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো রোগ আছে, তোমরা রোগ পড়তে পড়তে নিজেই রোগে আক্রান্ত হয়ে গেছো। রোগ পড়তে গেলে একটা কী হয়, মানে আমার ক্ষেত্রে এটা হইতো, আমি যেই ডিজিজটা পড়তে যাই আমার মনে হয় আমি সেই ডিজিজ আক্রান্ত, মানে এটা আমার ক্ষেত্রে হয়, মনে হয় রে এটা তো আমার মনে হচ্ছে আমারও তো এটা হচ্ছে। নোশিয়া, বমিটিং, এইসব হাবিজাবি এগুলো আমাদের মানে পড়তে গেলে মনে হয় আমি তো এই রোগ আক্রান্ত, মনে হয় চোখে কম দেখা, এটাও তো আমার, সর্দি এটাও আমার। তো এখানের মধ্যে অনেকগুলো আছে, ডিজিজগুলো পড়ার সময় তোমার একটু সবগুলো কম্পেয়ার করে পড়তে হবে। প্রথমে কজ কী, কারণ কী, লক্ষণ কী, প্রতিকার কী, চিকিৎসা কী। সো এইগুলো একটু ভালো মতো, এইটার জন্য আমি একটা শিট দিয়েছিলাম, শিটটা দেখতে পারো। আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় এনিমিয়া, আলসার, ডায়রিয়া, এইগুলো। এর বাইরেও আসলে আসতে পারে, ডিজিজটা ইম্পর্টেন্ট বলা যায় না, এইগুলো বেশি ইম্পর্টেন্ট তুলনামূলক। আলসারটা বেশি দেখতে পারো, মানে এই ডিজিজটা একটু মিলাই পড়বো আর কি। কারণ, লক্ষণ, প্রতিকার সব কিছু ডিজিজটা দেখতে পারো। এরপর হচ্ছে পরিপাকতন্ত্রের চিত্র। স্কুলে যদি একটু কঠিন কোয়েশ্চেন করতে চাই, বা স্যারের যদি ফিগার একটু বেশি পছন্দ হয়, সেক্ষেত্রে বইয়ের মধ্যে একটা বিদঘুটে চিত্র দেওয়া আছে। একটা মানুষের একেবারে পুরোটা খুলে এই অংশটার চিত্র একটা দেওয়া আছে না, ওই চিত্রটা একটু দেখবা, প্র্যাকটিস করবা যারা ভালো চিত্র পারো। তাহলে এই চ্যাপ্টারের মধ্যে প্রথমেই কী করবা, বিএমআই রিলেটেড ম্যাথ গাইড বা টেস্ট পেপার থেকে সলভ করে নেবা, অথবা আমার শিট থেকে করে নেবা। তারপরে পরিপাক, ডাইজেশন। আচ্ছা বলো তো, মোরগ পোলাও বা কাচ্চি বিরিয়ানি দিলাম তোমার সামনে, সেটা ডাইজেশন ডিসক্রাইব করো, কী হবে বলিও তো কমেন্টে। মোরগ পোলাও বা কাচ্চি বিরিয়ানি ডাইজেশন কোথায় কেমন হবে? ওকে, ডাইজেশনটা দেখবে, যা যা বলছো এইভাবে দেখতে পারো। আর দাঁতের আর প্যানক্রিয়াস বা লিভার থেকে যা বললাম, আদর্শ খাদ্য পিরামিড, ডিজিজটা একটু মিলাই পড়বা, কারণ তোমার কাছে মনে হবে সবই একই। ডিসপেপসিয়া, আরে টক ডেকোর, সবই তো এখানে পড়ছিলাম। বেরিয়াম এক্সরে, এইটাও তো এখানে পড়ছিলাম। এটা এইরকম মনে হয় সাধারণত ডিজিজ পড়তে গেলে, সো এটা একটু মিলাই পড়বা। আচ্ছা ওকে, আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, আবার বলতেছি খুবই ইম্পর্টেন্ট, সো এটা স্কিপ করবা না। ওকে, এরপরে যাই। খুবই ছোট একটা চ্যাপ্টার, গ্যাসিয়াস এক্সচেঞ্জ অর গ্যাসীয় বিনিময়।
ছোট একটা চ্যাপ্টার, সুন্দর একটা চ্যাপ্টার। সুন্দর বলার কারণ হচ্ছে কয়েকটা টপিক পড়লে কোয়েশ্চেন কমন পাওয়া যায়। এইগুলা কি সুন্দর না বলে আর কাকে বলবো? এগুলাই তো আসল সুন্দর। ওকে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড প্রথম এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেনে যদি পড়ে পরীক্ষা দিতে যাও তাহলে এটা দিতে পারো। কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহন, ট্রান্সপোর্ট অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, দুইটাই আসতে পারে, মানে একসাথে আসতে দুইটা গ্যাসের পরিবহনটা লিখবে। বই খুব ছোট ছোট করে দেওয়া, একটু চেষ্টা করবা এক্সট্রা করে একটু লেখার জন্য, কারণ হচ্ছে বই খুব কমই দেওয়ার এটার ইনফরমেশন। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহন। এরপরের কোয়েশ্চেন, ফুসফুসের চিত্র এবং গঠন, ডায়াফ্রাম বলতেছি, ডায়াগ্রাম এন্ড স্ট্রাকচার অফ লাংস। রেসপিরেটরি সিস্টেমের একেবারে ইম্পর্টেন্ট অর্গান যদি বলি সেটা লাংস। লাংসের কি দেখতে হবে? ডায়াগ্রাম এন্ড স্ট্রাকচার অফ লাংস। ওকে, এরপরে মানুষের শ্বসনতন্ত্রের চিহ্নিত চিত্র এবং ব্যাখ্যা। মানুষের শ্বসনতন্ত্র, তাহলে এখান থেকে ফুসফুসের চিত্র ইম্পর্টেন্ট। ফুসফুসের চিত্র আসলে কী করবা? ফুসফুসের চিত্রটা আঁকবা, প্লাস এখানে ফুসফুসের লোকেশন কোথায় সেটা লিখবা, পয়েন্ট করে লেখার চেষ্টা করবে এই কোয়েশ্চেনটা। লোকেশন কোথায়, দেখতে কেমন, মানে ফুসফুসটা দেখতে কেমন, তারপরে এটার মেমব্রেনের নাম কি, এর আবরণী বা মেমব্রেন কি, তারপর হচ্ছে এটাতে কয়টা লোব থাকে, এইগুলো একটু ভাগ করে করে লেখার চেষ্টা করবা। তাহলে এটাও ইম্পর্টেন্ট আছে, মানুষের শ্বসনতন্ত্রের চিহ্নিত চিত্র এবং হচ্ছে ব্যাখ্যা। ওই যে স্যারের যদি ফিগার পছন্দ হয় তাহলে দিয়ে দিতে পারে। এখানের মধ্যে একটা ফিগার বইয়ের মধ্যে দেওয়া আছে না, এপিগ্লটিস, তারপরে হচ্ছে কোনটা লাংস, ট্রাকেয়া কোনটা, এরকম একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা দেখতে পারো। তাহলে এখান থেকে এরপরে শ্বাস প্রশ্বাসের ডায়াফ্রাম পেশির ভূমিকা। ডায়াফ্রাম মাসেল কি করে? ডায়াফ্রাম মাসেল যখন সংকুচিত হয় বা ডায়াফ্রাম নিচে নামলে কি হয়, উপরে গেলে কি হয়, ডায়াফ্রাম যখন সংকুচিত হয় আমার লাংস প্রসারিত হতে পারে, তখন কি অবস্থা হয়, আমাদের রেসপিরেশন বা ব্রিদিংয়ে কি হেল্প করতে পারে, সেটাও সিকিউতে আসে। রোগের ক্ষেত্রে অনেকগুলো ডিজিজ আছে এখানে। ডিজিজ আসলে চ্যাপ্টার 5-এ সবচেয়ে বেশি, এখানেও আছে 4-5টা। এজমা, সবচেয়ে ইম্পর্টেন্ট বলবো হচ্ছে যক্কাকে, যক্কা সবচেয়ে ইম্পর্টেন্ট। পাশাপাশি লাং ক্যান্সার, এবার বোর্ড পরীক্ষা আসছিল, সো লাং ক্যান্সারও দেখতে পারো, এবং হচ্ছে আরেকটা ইজমা দেখতে পারো। এইগুলো পড়ে যাবা, কমন আসলে তো লিখলাই, না পারলেও স্কিপ করবা না। যদি তুমি কোয়েশ্চেন শুরু করে দিয়েছো বাকিগুলো পারতেছো না, অন্তত কিছু লিখবা, রোগের সাইন সিমটম অন্তত কিছু মিলাই লিখে দিও। এখানে সবগুলোতে কী হবে, সর্দি হবে, কাশি হবে, কফ হবে, এই সেইগুলো থাকবে, বুকে ব্যথা হবে, সো এগুলো দেখবা। এজমার লক্ষণ, এজমা, যক্কা এবং ফুসফুস ক্যান্সার। যক্কাটা ইম্পর্টেন্ট। তাহলে আবার বলি, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলি সেটা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহন। অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের পরিবহনের পরে তুমি ফুসফুসের চিত্র দেখলা, ডায়াফ্রাম কীভাবে আমাদের শ্বাস প্রশ্বাসের ভূমিকা রাখে সেটা দেখলা, এরপরে শ্বসনতন্ত্রের চিত্রটা দেখবা, আর রোগের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যক্কা। যক্কা খুবই ইম্পর্টেন্ট। যক্কা হলে রক্ষা আছে, অবশ্যই রক্ষা আছে। ওকে, এখন আসো এরপরের চ্যাপ্টার, দৃঢ়তা প্রদান এবং চলন, লোকোমোশন। তোমাদের দৃঢ়তা প্রদান চলন তোমাদের বইয়ে না, তোমার চ্যাপ্টারের নাম কি? লোকোমোশন মনে হয়। আচ্ছা, চ্যাপ্টার 9 লোকোমোশন। এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে সুন্দর কোয়েশ্চেন, প্রথমেই সবচেয়ে যেটাকে সবার আগেই দেখতে হবে, অন্য কালার দিয়ে লিখি, রক্তলাল রক্তলাল রক্তলাল। আচ্ছা, সাইনোভিয়াল অস্থিসন্ধির চিত্র। এখানে সাইনোভিয়াল জয়েন্টের একটা ফিগার দেওয়া আছে না, সাইনোভিয়াল জয়েন্টের ফিগারটা দেখবা, সাইনোভিয়াল জয়েন্টের ফিগার দেখবা। এখানের মধ্যে হাড্ডির সাথে হাড্ডিকে কে যুক্ত করে বলো তো? বোনসের সাথে বোনসকে কে কানেক্ট করে? লিগামেন্ট। বোনসের সাথে মাসেলকে কানেক্ট করে টেন্ডন। তাহলে টেন্ডন কোনটা, লিগামেন্ট কোনটা, এখানে কি আছে? তারপর হচ্ছে বোনস, অস্থির, দৃঢ় অস্থি, নিরেট অস্থি, তারপর হচ্ছে সাইনোভিয়াল গহ্বর, সাইনোভিয়াল রস। এখানে ফিগারটা ভালো মতো দেখবা, ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপরে চ্যাপ্টার 2-তে বলে আসলাম না, ঐচ্ছিক অনিচ্ছিক এবং হৃদপেশির তুলনা। ঐচ্ছিক অনিচ্ছিক হৃদপেশির তুলনা চ্যাপ্টার 2 স্কিপ করবা না তুমি, স্কিপ করে লাভ নাই, তো এখানে পড়তে হবে, এটা অবশ্যই পড়তে হবে। এখান থেকে আসতে পারে এটা, ঐচ্ছিক অনিচ্ছিক এবং হৃদপেশির তুলনা। ক্যারেক্টারিস্টিকগুলো দেখবা, ক্যারেক্টারিস্টিক দেখলে তুমি কম্পারিজন যাই আসুক, ডিফারেন্স, কম্পারিজন সবই লিখতে পারবা। অস্থিত অনাস্থির পার্থক্য ইম্পর্টেন্ট আছে, ক্যারেক্টারিস্টিক তুমি যদি ডিফারেন্স পড়ো ক্যারেক্টারিস্টিক লিখতে পারবা, সো বক্স আকারে ডিফারেন্স পড়ে নিও। টেন্ডন লিগামেন্ট, এটা হচ্ছে 2 নম্বরের জন্য আসে সাধারণত। টেন্ডন কি, লিগামেন্ট কি, নলেজ কোয়েশ্চেনের জন্য, জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট। টেন্ডন লিগামেন্ট 2 নম্বরে আসে, 2টা পার্থক্য লিখো, 3টা পার্থক্য লিখো এটা। আর স্কুলের পরীক্ষায় যদি একটু কোয়েশ্চেন একটু কঠিন করতে চাই তাহলে চলন, অস্থি এবং পেশির ভূমিকা এটা আসে। আমাদের মুভমেন্টের সময় মাসেল দেখো তো কিছুই নাই আসলে, সব মাংস আর মাংস। এখানের মধ্যে অস্থি এবং পেশির ভূমিকা আমাদের চলাচলে, এই যে তোমাকে ঘুষি মারতেছি, তাহলে ঘুষি মারতে এখানে আমাদের কী ভূমিকা করতেছে, মাসেল কী করতেছে, এবং কোনো কিছু মনে করো আশেপাশে কী আছে, মনে করো জিমে গিয়ে ডাম্বেল তুলতেছো না, তখন আমাদের এখানে কোনটা কী করে, বাইসেপসের কাজ কি, ট্রাইসেপসের কাজ কি, মাসেল কী করতেছে, আমাদের হাঁটা চলার সময়
হাড্ডি কী করতেছে, মাংস কী করতেছে, মানে অস্থি কী করে, পেশি কী করে, এইটা একটু দেখবা। চলন অস্থি এবং পেশির ভূমিকা। আর ইম্পর্টেন্ট এখানে ডিজিজ পড়তে গেলে অস্টিওপোরোসিসটা দেখতে পারো। অস্টিওপোরোসিস দুইটা ডিজিজ আছে, অস্টিওপোরোসিসটা দেখতে পারো। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলি সেটা হচ্ছে সাইনোভিয়াল অস্থি। সাইনোভিয়াল অস্থিসন্ধির চিত্র, সাইনোভিয়াল জয়েন্টের ফিগার অবশ্যই পড়বা। অস্থি তরুণাস্থির পার্থক্য, ডিজিজ বললে অস্টিওপোরোসিস। আর স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, ভলান্টারি ইনভলান্টারি যাই বলি, এগুলো চ্যাপ্টার 2 এর মধ্যেও ছিল। আর এখান থেকে অনুধাবনী কিছু কোয়েশ্চেন আছে, এটাকে কেন দরজার সাথে তুলনা করা হয়, এই ধরনের ইয়েগুলো দেখতে পারো। এরপরে ইয়াতে আসে হচ্ছে সমন্বয় বা কোঅর্ডিনেশন, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সুন্দর চ্যাপ্টার। আমি যদি পরীক্ষা দিতাম, আমি যে চ্যাপ্টারগুলো পড়ে যেতাম এর মধ্যে 1 নম্বরে থাকতো কে চ্যাপ্টার 5, এরপরে চ্যাপ্টার 10 এবং চ্যাপ্টার 2 অবশ্যই পড়তাম। মানে আমি পড়তাম আমি যদি এখন তোমার অ্যানুয়ালে বসতাম, অ্যানুয়াল পরীক্ষা দিতে যাইতে পারি। তোমাদের কারো বদলে যদি দেওয়া লাগে আমাকে জানাই, যোগাযোগ করি। ওকে, সমন্বয় কোঅর্ডিনেশনের মধ্যে আসো। সমন্বয় কোঅর্ডিনেশনের মধ্যে প্রথমে তোমার প্রতি পড়তে হবে প্রতিবর্ত ক্রিয়ার ব্যাখ্যা, প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন পড়াই লাগবে। কেন পড়া লাগবে? এই যে তোমরা যে এত পাপ কাজে জড়িত, আমরা সবাই পাপ কাজে জড়িত, আমরা সবাই পাপি, আপন পাপের বাটকারাতে অন্যের পাপ মাপে, একটা কথা আছে না? সবাই পাপি, কিন্তু আমরা বলি এ পাপি, আমরা সবাই পাপি। আচ্ছা, ওকে, আমরা পাপ কাজ থেকে বিরত থাকবো, আমরা সত্যের পথে, আমরা সুন্দর আগামীর গড়ার জন্য আমাদের নিজেকে আগে করতে হবে। ওই যে একটা কথা আছে না, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে করো। ঠিক আছে, ওকে, আমরা ভালো হয়ে যাই। আসো, রিফ্লেক্স সেকশন। এই যে ভূমিকম্প হচ্ছে না ইদানিং, ঢাকার মধ্যে অনেক বেশি ভূমিকম্প হচ্ছে, সারা দেশে ভূমিকম্প হচ্ছে, ঢাকার মধ্যে অনেক বেশি হচ্ছে। সো এখানে হঠাৎ করে ভূমিকম্প হইলো, তখন আমরা সবাই কী করি? দৌড়ে পালাচ্ছি। বা কিছুদিন আগে যেটা হয়েছিল, সবাই দৌড়ে পালাচ্ছিলাম না? এইখানে আমাদের কি ব্রেন কাজ করে? ভূমিকম্প হবে, বিল্ডিং পড়বে, আমার বিল্ডিং তো অনেক শক্ত, হ্যাঁ একটু নরক, আর কিছুক্ষণ নরক, এইভাবে তো বসেছিলাম না। যারা যে অবস্থায় ছিল দৌড়ে পালাইছে। তাহলে এখানে কে কাজ করলো? তোমার ব্রেন কাজ করছে না অন্য কিছু? এখানে আসলে ব্রেন কাজ করে না, এখানে স্পাইনাল কর্ড কাজ করে। যেই কাজটা আমাদের ব্রেন দ্বারা নিয়ন্ত্রণ না হয়ে আমাদের স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটাকে বলা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। সেই প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স সেকশনের ফিগারটা দেখতে পারো। ফিগার যারা ভালো আঁকতে পারো না, হাতটা বাদ দিতে, হাত আঁকতে গিয়ে যদি তুমি আধা ঘন্টা ওয়েস্ট করো তো লাভ হবে না। পাশের অংশটাও দিতে পারো, স্পাইনাল কর্ডের একটা কাট সেকশন আছে, ওইটা দিতে পারো। তাহলে এটা ইম্পর্ট্যান্ট, এটা একটু ভালো মতো পড়িও, সিকিউর জন্য ইম্পর্ট্যান্ট আছে, গতে আসতে পারে। নিউরনের মানে এই দুইটা আসার সম্ভাবনা অনেক বেশি, স্কুলের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। এটা কত স্টার দিব? আচ্ছা 5 স্টার দিয়ে আপাতত। স্কুলের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর মস্তিষ্কের গঠন এবং গঠন চিত্র সহ, চিত্র পারলে আঁকবা, গঠনটা একটু পড়বা। মস্তিষ্কের মধ্যে বা ব্রেনের মধ্যে পার্ট কয়টা? 3টা পার্ট আছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন, প্রোসেনসেফালন, মেসেনসেফালন, রোম্বেনসেফালন। নামগুলো একটু দেখবা, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আছে। তাহলে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন, প্রোসেনসেফালন, মেসেনসেফালন, রোম্বেনসেফালন। প্রোসেনসেফালনের আবার পার্ট আছে 3টা, কী পার্ট আছে? সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কে বা মিড ব্রেনের কী পার্ট আছে তোমাদের বইয়ে দেওয়া নাই। পশ্চাৎ মস্তিষ্ক বা রোম্বেনসেফালন বা হাইন্ড ব্রেনের 3টা পার্ট আছে, কী? সেরেবেলাম, পন্স, মিডল অবলঙ্গাটা, একটা সেরেব্রাম আর একটা সেরেবেলাম। এখানের মধ্যে সবগুলোর একটু স্ট্রাকচারটা দেখবা, মানে কোথায় কী পার্ট আছে এবং কোনটার ফাংশন কি। ফাংশন তো অবশ্যই এমসিকিউতে আসবেই। সো এখানের মধ্যে মস্তিষ্কের গঠন, ব্যাখ্যা, চিত্র সব ফিগারটা দেখতে পারো, আর গঠনটা একটু দেখতে পারো, কোথায় কী পার্ট আছে এগুলো। অগ্র মস্তিষ্কের গঠন এবং কাজ। অগ্র মস্তিষ্ক বা ফোর ব্রেন মানে প্রোসেনসেফালন। সেই প্রোসেনসেফালনের মধ্যে কী পার্ট আছে? সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেরেব্রামের মধ্যে বাইরে কী থাকে? গ্রে ম্যাটার কোথায় থাকে? হোয়াইট ম্যাটার কোথায় থাকে? সেরেব্রামের আর রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার, লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার, এটা কী দ্বারা কানেক্টেড থাকে? এগুলো একটু দেখবা। সেরেব্রামটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে অগ্র মস্তিষ্কটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে অগ্র মস্তিষ্কের গঠন এবং কাজ দেখবে, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ফোর ব্রেন। বিভিন্ন গ্রন্থি নিঃসৃত হরমোন এবং কাজ। বিভিন্ন গ্রন্থি নিঃসৃত হরমোন এবং কাজের মধ্যে অনেকগুলো গ্রন্থি। পিটুইটারি গ্ল্যান্ড থেকে কী হরমোন আসে? অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কী হরমোন আসে? কোন গ্ল্যান্ড থেকে কী হরমোন আসে? থাইরয়েড গ্ল্যান্ড থেকে কী হরমোন আসে? এমসিকিউর জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, এমসিকিউ আসবেই। পাশাপাশি আর সিকিউতে একটা কোয়েশ্চেন, মানে এটা পড়ে যাবাই, সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডকে কেন মাস্টার গ্ল্যান্ড বলা হয়? পিটুইটারি বা পিস্টুইটারি গ্ল্যান্ডকে কেন প্রভু গ্রন্থি বলা হয় বা গ্রন্থির রাজা কেন বলা হয়? পিটুইটারি গ্রন্থি ছোটো মরিচ, আমাদের চাটগাঁয়ে বাসে একটা কথা আছে, ধান্য মরিচও ঝাল বেশি। ধান্য মরিচ মানে হচ্ছে ছোটো মরিচের ঝাল বেশি, সবাই শুনছো না? মানে ছোটো মরিচ কিন্তু ঝাল অনেক। পিটুইটারিটা হচ্ছে ঠিক সেম, সাইজে অনেক ছোটো, 0.5 গ্রাম, মোটর দানার মতো দেখতে, পিসিডসের মতো মোটর দানা, ছোটো, একদম ছোটো, কিন্তু এটা কাজ করে অনেক বেশি। সে অনেকগুলো হরমোন সিক্রেট করে, পাশাপাশি আদার গ্ল্যান্ড, অন্য গ্ল্যান্ডের কাজকেও সে স্টিমুলেট করতে পারে, অন্য গ্রন্থির কাজকে সে বাড়াইতে পারে, কমাইতে পারে। সো সেই জন্য পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভু গ্রন্থি। এটা 2 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে গতে আসতে পারে এটা বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন এবং এদের কাজ লিখো। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট
এখানে একেবারে 7 স্টার দিতে পারে যে ডিজিজটার মধ্যে, সেটা হচ্ছে এই ডায়াবেটিস। এটা চ্যাপ্টার 5-এর ওই প্যানক্রিয়াসের সাথে অগ্নাশয়ের সাথে রিলেট করে কোয়েশ্চেন দিতে পারে। স্ট্রোক এবং পার্কিনসনগুলোও দেখতে পারো। তাহলে চ্যাপ্টার 10 সুন্দর একটা চ্যাপ্টার। সুন্দর বলার কারণ হচ্ছে আসলে যদি ভালো মতো পড়ো তাহলে এখানে অ্যান্সার করলে ফুল মার্কস পাবা। অনেকে বলে বায়োলজি লিখলে নাম্বার দেবে, কেন নাম্বার দেবে না? তুমি যদি ঠিকঠাক মতো লিখো অবশ্যই নাম্বার দেবে। তুমি যদি এখানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলে লেখা শুরু করতে, তাহলে তো হবে না। বায়োলজির মতো লিখতে হবে, ফিগার দিতে হবে, পয়েন্ট করে লিখতে পারো, ইম্পর্টেন্ট কথা তুলে আনতে হবে। তুমি এখানে যদি বিজিএস এর মতো লিখো তাহলে তো হবে না, খেয়াল করতে হবে। বায়োলজি লিখলে অবশ্যই নাম্বার দিবে, যেভাবে বলতেছি সেভাবে চেষ্টা করো। ওকে, এরপরে চ্যাপ্টার, সুন্দর চ্যাপ্টার জীবের পরিবেশ, চ্যাপ্টার 13। সুন্দর বলার কারণ হচ্ছে টপিক যা আছে বানায় বানায় লেখা যায় না, অনেক মজা না। প্রথমে আসে হচ্ছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। ইকোসিস্টেম কি এবং ইকোসিস্টেমের মধ্যে কী কী কম্পোনেন্ট আছে? ইকোসিস্টেমের মধ্যে লিভিং কম্পোনেন্ট আছে, ফিজিক্যাল কম্পোনেন্ট আছে, নন লিভিং কম্পোনেন্ট আছে। অর্থাৎ জড় উপাদান আছে, ভৌত উপাদান আছে এবং জীবী উপাদান আছে। জীবী উপাদানের মধ্যে আবার উৎপাদক, খাদক, বিয়োজক, প্রডিউসার, তারপর কি আছে কনজিউমার, আরেকটা কি ডিকম্পোজার। এখন এখানের মধ্যে তুমি প্রথমত একেবারে একটা আইডিয়া নিয়ে নিবে, বেসিক আইডিয়া। সেটা হচ্ছে ইকোসিস্টেমের কম্পোনেন্ট, ইকোসিস্টেমের মধ্যে কী কী থাকতে পারে এবং কোনটার কাজ কি, এটা একটা বেসিক আইডিয়া। এখান থেকে বেসিকের জন্য এটা একটু পড়ে নিবা বানায় লিখতে চাইলে। তখন তুমি যখন এটা সিতে আসে, ইকোসিস্টেম অফ এ পন্ড, পুকুরের বাস্তুতন্ত্রের একটা চিহ্নিত চিত্র দাও। একটা পুকুর আঁকতে হবে, পুকুরে এঁকে কোথায় কোনটাকে তুমি প্রডিউসার বলতেছো, কোনটাকে তুমি কনজিউমার বলতেছো, ফার্স্ট লেভেল কনজিউমার কোনটা, সেকেন্ড লেভেল কনজিউমার কোনটা, সেগুলো একটু দেখতে হবে। সো পুকুরের বাস্তুতন্ত্র দুটাই বলতে গেলে একই ধরনের কোয়েশ্চেন। তুমি এখানে বেসিক আইডিয়াটা পাইলে এটা বানায় লিখতে পারবা। 3 নম্বরের যে এটা খাদ্য শিকল, ডিফারেন্ট টাইপস অফ ফুড চেইন। ফুড চেইন কি? তোমাদের বইয়ে 3 ধরনের ফুড চেইন নিয়ে ডিসক্রাইব করছে। একটা হচ্ছে শিকারী বা প্রিডেটর, একটা হচ্ছে পরজীবী বা প্যারাসাইটিক, আরেকটা কি স্যাপ্রোফাইটিক বা মৃতজীবী। প্রথমে একটা উদাহরণ দেওয়া আছে, ঘাস, ফড়িং, তারপরে কে আছে, ফড়িংকে খাবে কে, ব্যাং, ব্যাংকে খাবে সাপ, সাপকে খাবে গুই সাপ। এই যে একটা চেইন দেওয়া আছে, চেইনটাকে বলছে হচ্ছে প্রিডেটর, শিকারী। একজন আরেকজনকে শিকার করার মাধ্যমে যে শিকলটা গড়ে উঠতেছে সেটাকে বলতে শিকারী খাদ্য শিকল। এরপরে কি ছিল, প্যারাসাইটিক বা পরজীবী। একজন আরেকজনের বডিতে, মানুষের শরীরের মধ্যে, মানুষের রক্ত খাচ্ছে কে, মশা, মশার মধ্যে থাকে ভাইরাস, যেমন এডিস মশা হলে ডেঙ্গু ভাইরাস। এখানে কোনো উৎপাদক নাই। এরপরে যেটা মৃতজীবী, মৃত পদার্থের মধ্যে মনে করো ছত্রাক, কেঁচু, এই ধরনের ইয়াগুলো দেওয়া আছে। লাস্টের দুইটা, এগুলোকে বলা হয় অসম্পূর্ণ খাদ্য শিকল। কেন বলা হয়? 2 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এদেরকে কেন ইনকমপ্লিট ফুড চেইন বলা হয়? তাহলে ফুড চেইনের টাইপস পড়বা, 3-এর জন্য ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা কোয়েশ্চেন আছে, লাস্টের দুইটাকে কেন ইনকমপ্লিট বলা হয় সেটা পড়বে, কারণ এখানে কোনো প্রডিউসার থাকে না। আমি একটু তাড়াতাড়ি বলে যাচ্ছি, একই কথা বারবার বলতেছি। তাহলে এই চ্যাপ্টারটা অনেক মজার একটা চ্যাপ্টার, তুমি বানায় লিখতে পারবে যদি বুঝো। তুমি বলবো বোঝার কী আছে, বায়োলজি বোঝার কী আছে, বায়োলজি তো মুখস্থ করা না, বায়োলজি মুখস্থের না। তাহলে খাদ্য জাল, এটা একটু দেখবা। খাদ্য শিকল, তাহলে খাদ্য শিকল 3টা টাইপস ভালো মতো পড়বা। আর বইয়ের মধ্যে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেগুলো যদি ভালো মতো পড়ো তাহলে তোমার এমসিকিউ সলভ করতেও ইজি হয়ে যাবে। এমসিকিউ অনেক আসছে এগুলো। এরপরে আসা হচ্ছে খাদ্য জাল থেকে খাদ্য শিকল তৈরি। এই কোয়েশ্চেনটা একটু, এটা তোমার আগে থেকেই বইয়ের মধ্যে 2টা আছে, খাদ্য জাল, জাল থেকে কয়টা শিকল আছে, এটা তোমার একটু টেস্ট পেপার বা গাইড সলভ করতে হবে, কারণ অনেক ধরনের কোয়েশ্চেন, অনেক ধরনের জাল ক্রিয়েট করে। তুমি যখন যত জালগুলা থেকে শিকল বানাইতে পারবা, মানে তোমার এখানে ফুড ওয়েব থেকে যদি তুমি ফুড চেইন আলাদা করতে পারো তাহলে তুমি কয়েকটা প্র্যাকটিস করলে এটা পারবা। কিন্তু এটা একটু প্র্যাকটিস না করলে কিন্তু পারাটা ইম্পসিবল হয়ে যাবে। তখন তোমার পরীক্ষা টেনশন করা লাগবে, এই যে নেটের মতো একটা জাল, এই সে হাবি যাবে এরকম দেওয়া, এটা থেকে কী করতে পারে। সো এটা আগে থেকে একটু প্র্যাকটিস করবা। খাদ্য জাল থেকে খাদ্য শিকল, অনেকগুলো শিকল মিলে জালের মতো যে বিন্যাসটা, সেটাকে বলতেছে খাদ্য জাল বা ফুড ওয়েব। সে ফুড ওয়েব থেকে অনেকগুলো ফুড চেইন বানানো যাবে, কী ধরনের দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে তুমি বানাতে পারবা। সো এটা একটু প্র্যাকটিস করতে হবে আগে থেকে। এরপর আসে শক্তি পিরামিড। শক্তি পিরামিডের ব্যাখ্যা, ট্রফিক লেভেলের মধ্যে শক্তির সম্পর্ক, এক্সপ্লেনেশন অফ এনার্জি পিরামিড উইথ ডায়াগ্রাম, এনার্জি রিলেশন বিটুইন দ্য ট্রফিক লেভেল। আচ্ছা, এটা সুন্দর কোয়েশ্চেন বলার কারণ হচ্ছে ওই যে চ্যাপ্টার 5-এও এরকম একটা আমরা পিরামিড দেখছিলাম। এই যে ত্রিভুজের মধ্যে একটা পিরামিড, সেই পিরামিডের বেজের মধ্যে কে থাকবে বলো তো? বেজের মধ্যে থাকবে প্রডিউসার। কেন প্রডিউসার থাকবে? প্রডিউসার বা উৎপাদক থাকার কারণ হচ্ছে সে প্রডিউস করতে পারে। সে কি প্রডিউস করতে পারে খেয়াল করো, প্রডিউসার হচ্ছে ফুড প্রডিউস করবে। এখানের মধ্যে তার কাছে যদি প্রডিউসারের মধ্যে যদি 100% থাকে, সে 100%-এর মধ্যে সে 90% নিজের জন্য ব্যয় করবে বা নিজের জন্য সে খরচ করবে। বাকি 10% করে এরপরের লেভেলে চলে যাবে। এখানে 10% সে তার 90% খরচ করবে, এখানে 1% যাবে, এখানে 0.1% আসবে। প্রতি লেভেলে আমরা দেখতে পাচ্ছি 90% নিজের জন্য খরচ করে, বাকি 10% বাকি জনের কাছে যাচ্ছে। তাহলে এখানে থাকবে উৎপাদক, এরপর এখানে খাদক, প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে যাচ্ছে। তাহলে এখানের মধ্যে এটা ভালো মতো দেখবা, বেজে কেন আমি উৎপাদককে রাখতেছি। ব্রড বেজের মধ্যে উৎপাদককে রাখার কারণ হচ্ছে সে সরাসরি খাদ্য তৈরি করতে পারে, সে অটোট্রপ, নিজের খাবার নিজে তৈরি করতে পারে।
উৎপাদককে যে খাবে প্রথম শ্রেণীর খাদক, প্রথম শ্রেণীর খাদককে যে খাবে দ্বিতীয় শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদককে যে খাবে সে তৃতীয় শ্রেণীর খাদক। তাহলে একটু দেখবা, এটা ইম্পর্টেন্ট আছে, এটা সিতে আসতে পারে, সিতে আসতে পারে। সো দেখিও চ্যাপ্টারটা খুবই মজার, আমার কাছে আসলেই মজা লাগে। মজা লাগার কারণ হচ্ছে এখানে বুঝে বুঝে সব কিছু, তোমার মুখস্থ করার কিছুই নেই এখানে। আচ্ছা, এরপর আসে হচ্ছে আর এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, তোমাকে দিয়ে দিবে এখানে 10,000, 1,000, 1 লাখ যাই দিবে, তোমাকে বলবে ফার্স্ট ট্রপিক লেভেল, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই ট্রপিক লেভেলে সেকেন্ডে কত হবে, থার্ডে কত হবে, এভাবে কোয়েশ্চেন আসতে পারে। তাহলে দেখো 90% করে রেখে দিচ্ছে নিজে, বাকি 10% উপরে যাচ্ছে। তাহলে 100, 10, 1, 0.1, এরপরে কত হবে বলো তো 0.01, এরপরে কত হবে 0.001। ওকে, এরপর আসো এই চ্যাপ্টারের লাস্ট টপিক, সেটা হচ্ছে আন্তঃক্রিয়া। আন্তঃক্রিয়ার বিভিন্ন প্রকার, ডিফারেন্ট টাইপস অফ ইন্টারাকশন বা ডিফারেন্ট টাইপস অফ রিলেশন। তুমি যেটা ভাবতেছো সেটা না, ইন্টারাকশন বা রিলেশনটা হচ্ছে একজন আরেকজনের মধ্যে সম্পর্ক। হ্যাঁ ওইটাই, হ্যাঁ সম্পর্ক অবশ্যই। ওকে, ইন্টারাকশন বা রিলেশনের মধ্যে দেখি এখানের মধ্যে, যেমন আমরা উদ্ভিদ আমাদের উপর নির্ভর করে, আমরা উদ্ভিদের উপর নির্ভর করি, অর্থাৎ প্ল্যান্ট এনিমালের উপর ডিপেন্ডেন্ট, এনিমাল প্ল্যান্টের উপর ডিপেন্ডেন্ট, একজন আরেকজনের সাথে ডিপেন্ডেন্ট, একজন আরেকজনের মধ্যে একটা দেওয়া নেওয়ার সম্পর্ক হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সিম্বায়োসিস বা মিথজীবিতা। সিম্বায়োসিস বা মিথজীবিতা, নট মৃতজীবিতা, মিথজীবিতা। সিম্বায়োসিস বা মিথজীবিতা ওডামের মতে সেই মিথজীবিতা ইন্টারেকশনটাকে সে বলতেছে দুইটা টাইপসের, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। একটা হচ্ছে পজিটিভ ইন্টারেকশন আর একটা হচ্ছে নেগেটিভ ইন্টারেকশন। একটা ধনাত্মক আন্তঃক্রিয়া, একটা ঋণাত্মক আন্তঃক্রিয়া। ধনাত্মক আন্তঃক্রিয়া হচ্ছে এমন টাইপসের রিলেশন যেখানের মধ্যে একজন আরেকজনের দ্বারা বেনিফিটেড হবে, একজন আরেকজনের দ্বারা উপকৃত হবে, একজন আরেকজনের দ্বারা উপকৃত হবে। আর নেগেটিভ ইন্টারেকশনের মধ্যে একজন আরেকজনের দ্বারা উপকার হবে না, বরং ক্ষতি হবে। তাহলে দেখো এখানের মধ্যে, এটাই আমার লাস্ট টপিক। তাহলে আন্তঃক্রিয়ার মধ্যে বিভিন্নভাবে কোয়েশ্চেন আসতে পারে। তাহলে আন্তঃক্রিয়ার দুইটা টাইপস আছে, একটা ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। ধনাত্মকের মধ্যে যেটা আছে, ধনাত্মকের মধ্যে আবার দুইটা টাইপস আছে, একটা মিউচুয়ালিজম আর একটা হচ্ছে কমেন্সালিজম। আর ঋণাত্মকের মধ্যে তিনটা টাইপস আছে। হ্যাঁ, ঋণাত্মকের মধ্যে তিনটা টাইপস আছে। ঋণাত্মকের মধ্যে কি কি আছে? শোষণ, প্রতিযোগিতা, অ্যান্টিবায়োসিস, এক্সপ্লয়টেশন, কম্পিটিশন, আর একটা কি অ্যান্টিবায়োসিস। তাহলে এখানের মধ্যে দুইভাবে কোয়েশ্চেন আসতে পারে। ডিফারেন্ট টাইপস অফ মিউচুয়ালিজম, কমেন্সালিজম। তোমার একটা উদ্দীপকে দেওয়া আছে মৌমাছি ফুলের কাছে গেলে মধু আহরণ করতে। এখানে মৌমাছি এবং ফুলের মধ্যে কোন ধরনের ইন্টারেকশনটা হচ্ছে, কোন ধরনের আন্তঃক্রিয়াটা হচ্ছে সেটা ডিসক্রাইব করো, এটাও কোয়েশ্চেন আসতে পারে। অথবা আরেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে হচ্ছে উদাহরণ দিয়ে কোয়েশ্চেন দিতে পারে, অথবা বিভিন্ন ধরনের আন্তঃক্রিয়া ব্যাখ্যা করে এই ধরনের কোয়েশ্চেন দিতে পারে। ইম্পর্টেন্ট টপিক, মজার টপিক, উদাহরণগুলো ভালো মতো দেখবা, বুঝে বুঝে পড়বা। ওকে, আমাদের শেষই আমরা একেবারে লাস্ট কথাটা বলে শেষ করি। আশা করি সাজেশনটা যদি তুমি ফলো করো, ইনশাল্লাহ তোমার পাশ নিয়ে টেনশন করতে হবে না, ইনশাল্লাহ A+ পাবা যদি ভালো মতো ইয়া করো। আর একটা কথা বলে নিই, যারা 9-এ ভালো মতো ঠিকঠাক মতো পড়ো নাই, ক্লাস 10 এই যে 9-এর বার্ষিকটা কোনো রকম দিয়ে দাও, ইনশাল্লাহ 10-এ সবার সাথে দেখা হবে। বা 9-এ যা ল্যাকিং ছিল আমরা 10-এ সেগুলো ইনশাল্লাহ কভার করবো। প্রথমে আমরা তোমাদের আইডিয়াল স্কুলের সিলেবাস অনুযায়ী যে চ্যাপ্টারগুলো থাকবে হাফ ইয়ারলি পরীক্ষায় সেগুলো আগে শেষ করব, এবং 9-এ যেগুলো তোমাদের ল্যাকিং ছিল সেগুলো আবার কভার করব। সো ইনশাল্লাহ আমরা এমনভাবে প্রিপারেশনটা নিব, আমাদের বায়োলজিতে মার্কস হবে 100-এ 100, 90+। আমাদের A+ নিয়ে টেনশন করতে হবে না যদি ইনশাল্লাহ গাইডলাইনটা ফলো করো। আর আমার লোকেশনটা হচ্ছে তোমাদের স্কুলের একেবারে অপোজিটে, C ব্লক, 2 নম্বর রোড, 12 নম্বর হাউসে। দেখা হবে সবার সাথে, কথা হবে ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।